ইসরায়েলি হামলার জবাবে রাতভর তেল আবিব জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। নিহত 2, আহত 40। ইরানের পাল্টা হামলা। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, আহত 15। মুন্সিগঞ্জের পদ্মা সেতুতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 2। ঈদে সরকারি 10 দিনের ছুটির আজ শেষ দিন। সড়ক, রেল, নৌপথে কর্মস্থলে ছুটছে মানুষ। ভোগান্তি না থাকায় যাত্রীদের স্বস্তি। এবার আর সেই ভোগান্তিটা আর নেই। অতিরিক্ত কোনো যাত্রী নিতে দেন না, লঞ্চ টাইম মতো ছাড়ছে। ভিড় একটু কমই হয়েছে আর আমি আসতে পেরেছি। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক। বিচার সংস্কারে অগ্রগতি হলে রমজানের আগেই নির্বাচন। ঐকমত্যে হবে জুলাই সনদ। প্রধান উপদেষ্টা বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ের দ্বার প্রান্তে সাউথ আফ্রিকা। শিরোপা জিততে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর মাত্র প্রয়োজন 69 রান। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলকে লক্ষ্য করে 3 দফায় 200 ক্ষেপণাস্ত্র ছেড়েছে ইরান। শুক্রবার রাতেই ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠে তেল আবিব ও জেরুজালেম। হামলায় ইসরায়েলের প্রাণ গেছে 2 জনের, আহত হন আরও 40 জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় বিধ্বংসী মারণাস্ত্র প্রতিহতের চেষ্টা চালায় তেল আবিব। এমনকি দখলদারদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ইসরায়েলে নৌবহর পাঠানোর সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। অন্যদিকে জাতিসংঘের ঢাকা নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় করে ইসরায়েল ও ইরান। নীরব দাসের রিপোর্ট। তেল আবিব জুড়ে সাইরেন আর ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট শব্দ। ধোঁয়ায় ছেয়ে গেছে ইসরায়েলের রাতের আকাশ। ইসরায়েলি হামলার জবাবে শুক্রবার রাতেই অপারেশন ট্রুথ প্রমিস 3 চালায় ইরান। আঘাত হানে একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনায়। মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত 3 দফায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর তেল আবিব, জেরুজালেমের রামাল্লায় ব্যাপক হামলা চালায় ইরান। দফায় দফায় তেহরান থেকে 150 থেকে 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ড্রোন ছোড়া হয় বলে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সে সময় ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ধেয়ে আসে ক্ষেপণাস্ত্র। এসব মারণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সহায়তায় তৎপর হয় দখলদারদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় একাধিক বেসামরিক স্থাপনার ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। ঘটনায় হতাহতদের চিকিৎসা নিশ্চিত করতে টহল দিতে দেখা যায় জরুরি স্বাস্থ্যকর্মীদের। ইরানের পাল্টা হামলার আভাসে ইসরায়েলের নাগরিকদের আগেই বাংকারের মতো নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় তেল আবিব প্রশাসন। এতে হামলার অনুপাতে জানমালের ক্ষয়ক্ষতি ঠেকানোকে এক ধরনের বিজয় হিসেবে দেখছে ইসরায়েল। হামলার সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে সঙ্গে নিয়ে বাংকারে অবস্থান নেয় দখলদার নেতানিয়াহু। এ সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বাসস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের নেতাদের ক্ষতি না হলেও ক্ষতিগ্রস্ত হয় পশ্চিমাঞ্চলের মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। দুদেশের সামরিক সংঘাতের মধ্যেই জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইসরায়েল রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে প্রতিফলিত করে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ তোলেন ইরানের দূত আমির সায়েদ ইরাভানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হয়ে যারা ইরানে আগ্রাসন চালাচ্ছে তাদের কেউ ছাড় পাবে না। ইসরায়েলকে সমর্থন দেয়া, অপরাধকে উস্কে দিয়ে মানবতা বিরোধী কাজ করা ও আন্তর্জাতিক শান্তি ভঙ্গ করার শামিল। ইসরায়েল শুরু থেকেই অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। আমরা কোনো মতেই চাই না একটি বিধ্বংসী রেজিমের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দিতে। ইরান পরমাণু অস্ত্রের দ্বারপ্রান্তে ছিল, তাই আমরা নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছি। কূটনৈতিক পথে হেঁটেও ফায়দা হয়নি বলে মন্তব্য করেন ইসরায়েলি দূত ডেনি ড্যানন। এদিকে চলমান উত্তেজনা নিরসনে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ পুরো বিশ্ব। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। এর আগে ইসরায়েলের 200 ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ প্রাণ গেছে অন্তত 70 জনের। রাইজিং লাইন নামে পরিচালিত এই হামলায় আহত প্রায় 320 জন। এদিকে দ্রুত পারমাণবিক চুক্তি না হলে ইরানে আবারও তীব্র হামলা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েলকে কঠোর শাস্তি পেতে হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। নীরব দাসের আরও একটি রিপোর্ট।
ইসরায়েলের 200 ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা সহ প্রাণ গেছে বহু বেসামরিক নাগরিকের, বাড়ছে আহতের সংখ্যাও। শুক্রবার রাইজিং লায়ন নামে পরিচালিত এই হামলার আগেই গোয়েন্দা সংস্থা মোসাদের সাহায্যে ইরানের অভ্যন্তরে ঢোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করে দেওয়ার দাবি জানায় ইসরায়েল। জানায় কয়েক বছর ধরেই চলছিল এই হামলার প্রস্তুতি। এর মধ্যেই ইরানের সম্ভাব্য হামলা প্রতিহত করতে সীমান্তে সেনা মোতায়েন সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল। নিরাপত্তার স্বার্থে বিশ্বের সব ইসরায়েলি দূতাবাস সাময়িক বন্ধও করেছে তারা। এছাড়া জর্ডান, লোহিত সাগর ও উত্তর ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি জানায় ইসরায়েল। হামলার বিষয়ে ট্রাম্প ও পুতিনের সঙ্গে আলোচনা শেষে ভারত, জার্মানি সহ মিত্র দেশগুলোর সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোন আলাপ করবেন বলে জানায় টাইমস অফ ইসরায়েল। এর মধ্যে ইরানকে দ্রুত পারমাণবিক চুক্তি করতে তাগিদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া ট্রুথের এক পোস্টে ট্রাম্প লেখেন, চুক্তির জন্য 60 দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল, 61 দিনের মাথায় হামলা হয়েছে, সামনে আরো ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে নিখুঁত সামরিক অস্ত্র তৈরি করে। ইসরায়েলের কাছে এসব অস্ত্রের ভান্ডার রয়েছে। ইরানের যেসব কট্টরপন্থীরা চুক্তির বিরোধিতা করেছে তারা সবাই এখন মৃত। দ্বিতীয়বার সুযোগ দিচ্ছি, দেরি হওয়ার আগেই চুক্তি সম্পন্ন করে নিজেদের বাঁচাও। এদিকে সামরিক বাহিনীর প্রধান হিসেবে নৌবাহিনীর প্রধান হাবিবুল্লাহ সাইয়ারিকে নিয়োগ দিয়েছে ইরান। আইআরজিসি প্রধান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে। নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে ইরান। সেই সঙ্গে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের দেশটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের পাল্টা আক্রমণের শঙ্কা ইসরায়েলের সুপার শপে ফুরিয়ে যাচ্ছে মজুদ। আতঙ্কের মধ্যেই খাবার ও পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। দখলকৃত পশ্চিম তীরের সব ফিলিস্তিনি শহরে ঘোষণা করা হয়েছে লকডাউন। ফাতেমা তাসনিমের রিপোর্ট। একের পর এক খালি হয়ে যাচ্ছে ইসরায়েলের সুপার শপ। ইরানের পাল্টা আক্রমণের শঙ্কায় এখন আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা। দ্রুত বেশি পরিমাণে খাবার ও পানি নিজ বাসস্থানের জন্য সংগ্রহ করছেন সাধারণ মানুষ, যার কারণে সুপার শপে ফুরিয়ে আসছে মজুদ। ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন, আর মুঠোফোনে পৌঁছে যায় সতর্কবার্তা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় গুরুতর হুমকির শঙ্কা আছে। পরামর্শ দেয়া হয় আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থানের। এরপর অনেকেই আতঙ্ক নিয়েই ঘরে খাবার ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তায় ছুটে যাচ্ছেন সুপার শপে। আমরা ভীষণ ভয়ে আছি। পরিস্থিতি কতটা গুরুতর, ইরানে আক্রমণ ও আসন্ন পাল্টা আক্রমণ সম্পর্কে আমাদের মুঠোফোনে অ্যালার্ম পেয়ে আমরা সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা আরো ভয় পাচ্ছি যে আমাদের বাড়িতে পর্যাপ্ত সরবরাহ নেই। তাই আমরা প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে এসেছি। আগামীকাল বাড়ি থেকে বের না হলেও অন্তত কিছু খাবার ও পানি পাবো। এমনকি হাসপাতালে জরুরি বিভাগ জানায় রক্ত সংগ্রহ কার্যক্রম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের বাড়ি ফিরে যাওয়ার জন্য রিলিজ দিচ্ছেন। এমনকি দখলকৃত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে ঘোষণা করা হয় লকডাউন। তড়িঘড়ির মধ্যেও দেশ ও পরিবারের শান্তি কামনা করছেন ইসরায়েলবাসী। অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠেছিলাম আর ঘুমাতে পারিনি। যদি কিছু ঘটে যায় সেই ভয়ে আছি। পরিবারের জন্য কিছু খাবার ও পানি নিয়ে যাচ্ছি। আমি আশা করি সবকিছু শান্ত হবে। আমরা শান্তি চাই। আমি চাই আমার পরিবার ও দেশ নিরাপদ থাকুক। তবুও আমাদের আশ্রয় কেন্দ্র আছে। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। ইসরায়েলের জরুরি অবস্থা কিছুটা শিথিল করলেও সার্বিক নিরাপত্তার স্বার্থে এখনো বন্ধ আছে আকাশপথ, শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্যের লন্ডনের একটি হোটেলের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেন। পরে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। সাদ আহমেদের রিপোর্ট।
চলমান রাজনৈতিক টানাপোড়েন, নির্বাচনের সময় নিয়ে ধোঁয়াশা, সেই সঙ্গে কেমন হবে আগামীর বাংলাদেশ, সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর 1টায় লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সড়কের দুপাশে ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়ানো নেতাকর্মীরা। পরে দুপুর 2টা থেকে শুরু হয় এ বৈঠক। শুরুতেই প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন তার পুত্র তারেক রহমান। পরে 1.5 ঘণ্টাব্যাপী চলে এই একান্ত বৈঠক। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে রমজানের আগে নির্বাচন আয়োজনে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে বলেও মত দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের পক্ষ থেকে যৌথ ব্রিফিং করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রেস সচিব শফিকুল আলম। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, ঐক্যমতের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। আর শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি বলে জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বক্তব্য তুলে ধরেন তিনি। নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তারা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীরা। আজ সকাল 9:45টার দিকে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7:15টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 1.5 ঘণ্টা ব্যাপী বৈঠক হয়। 4 দিনের সফরে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও বৈঠক করেন। সেখানে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন তিনি। এছাড়া সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন 5 জন। এই ঘটনায় আরও 15 জন আহত হয়েছেন। এদিকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুত গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে 10 জন। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। শনিবার ভোর 4টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। নিহতদের একজন তামান্না আক্তার, অপরজন আমিনুল ইসলাম। বাকিদের পরিচয় এখনো মেলেনি। পুলিশ জানায় ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর 4টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। আহত 15 জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে শুক্রবার রাত 11টার দিকে মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। নিহত একজনের নাম রাকিব জমাদ্দার, তিনি খুলনা সদর উপজেলার বাসিন্দা। ফায়ার সার্ভিস জানায়
সেতুর 2 নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের অন্তত 12 জন যাত্রী গুরুতর আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। রাত্রি 10:52 সময় সংবাদ পাই যে পদ্মা সেতুর উপর একটি বাস এবং একটি ট্রাক সংঘর্ষ হয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এখানে 10 জন লোক আহত হয়, 2 জন নিহত হয়। প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখতে দেখতেই শেষ হয়ে গেল ঈদুল আজহার 10 দিনের ছুটি। অন্যবারের তুলনায় এবার স্বাচ্ছন্দ্যে ফিরতে পেরে দক্ষিণাঞ্চলের মানুষ ব্যাপক খুশি। সরকারি ঈদ ছুটির শেষ দিন, তাই সদরঘাটে ভোর রাত থেকে ছিল ঢাকা ফেরা মানুষের ঢল। সড়ক পথে যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে পরিবার নিয়ে কর্মস্থল ঢাকায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন। সড়ক নৌপথ ঘুরে আরো জানাচ্ছেন ফজলাদিত্য। শনিবার ভোরে সদরঘাটের এই দৃশ্যই বলে দেয় পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে স্বাচ্ছন্দ্যে কর্মস্থল ঢাকা শহরে ফিরছেন কর্মজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। দক্ষিণাঞ্চলের জেলা বরিশাল, পটুয়াখালী, রাজবাড়ী, ভোলা, শরীয়তপুর থেকে ভোগান্তি ছাড়া অনেকেই লঞ্চে পৌঁছেছেন ঢাকা। আগের তুলনায় ঈদের ছুটি বেশি হওয়ায় যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরেছেন রাজধানীতে। এবারের তুলনা অনেক ভালো ছিল, রোজার ঈদের তুলনা অনেক ভালো ছিল। ঈদে ভোলার লাইনের ইলিশা থেকে যে আমরা আসা যাওয়া করি, লাইনের লঞ্চ সার্ভিস অনেক ভালো। কোস্টগার্ডের লোক ছিল, ওই জন্য বেশি অতিরিক্ত কোনো যাত্রী নিতে দেন না, লঞ্চ টাইম মতো ছাড়ছে। তাছাড়া হলো কোরবানি আলাদা একটা ব্যাপার, কোরবানিতে গরু গোশ খাওয়া। আমাদের 2 দিন পর অফিস খুলে যায়, এটা নাও খেয়ে আসতে পারি। এবার মোটামুটি কোরবানি সম্পূর্ণ খেয়ে আসতে পারছি, এখানে খুব আনন্দ বোধ করতেছে। একই দৃশ্য গাবতলী সায়েদাবাদ বাস টার্মিনালে। ঈদুল আজহার ছুটির শেষ দিনে উত্তরাঞ্চলের মানুষ গাবতলী হয়ে ঢাকায় ফিরতে দেখা যায়। সড়ক পথে অনেকটা ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। কোনো সমস্যা হয় না, সুষ্ঠুভাবে পৌঁছেছি। অন্যান্য বার এসে এবার মনে করেন যে এবার আর সেই ভোগান্তিটা আর নেই, বাসের জ্যাম নেই, কোনো ভোগান্তি নেই, কোনো জায়গায় দাঁড়াতে হয় না। রাত্রে আসছে তো, রাত্রের গাড়ি ফেরিঘাটে হয়তো 20-50টা গাড়ি ফেরিঘাটে জ্যাম ছিল, তারপর তো রাস্তা রাস্তা পুরোটাই ক্লিয়ার। ঈদের ছুটির শেষ দিন হলেও ছুটি শেষ হওয়ার 2-3 দিন আগ থেকেই মানুষ রাজধানীতে ফেরায়। আজ সড়ক ও নৌপথের যাত্রা অনেকটাই স্বস্তির। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ফিরতি যাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি আমাদের জানাবেন রেলপথে যাত্রী চাপ কেমন দেখছেন, কি বলছেন যাত্রীরা, কোনো ভোগান্তি চিত্র দেখতে পাচ্ছেন কিনা? রাজধানীর কমলাপুরে কিন্তু রাতে ছেড়ে আসা যে সকল ট্রেনগুলো রয়েছে ঢাকার আশপাশে এবং দেশের বিভিন্ন স্থান থেকে, সেই ট্রেনগুলো কিন্তু ইতোমধ্যে এসে পৌঁছেছে এবং যাত্রীরা কিন্তু ইতোমধ্যেই অনেকেই এসে পড়েছেন। আমরা এখানে বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে যাত্রীরা কিন্তু ইতোমধ্যেই ঢাকার উদ্দেশ্যে যারা রাতে ছেড়ে এসেছে যে ট্রেনগুলো, সেগুলো কিন্তু এসে পৌঁছেছে এবং যাত্রীরা আমাদেরকে জানান যে তেমন কোনো ভোগান্তির শিকার এখন পর্যন্ত তারা হননি। তারা বলছেন যে শুধুমাত্র টিকিট কিনতে এক ধরনের বেগ পোহাতে হয়েছে, অনেকেই যে সার্ভার জটিলতা সেটির কারণে অনেকেই পাননি এবং অনেকে অভিযোগ করছেন যে টিকিট কালোবাজারি হয়েছে। এছাড়া যাত্রীদের মধ্য থেকে তেমন কোনো বড় ধরনের অভিযোগও ছিল না, তারা তেমন কোনো ভোগান্তির কথাও জানাননি। সার্বিকভাবে একটি স্বস্তির যাত্রা ছিল এবারের ঈদুল আজহার যে ফিরতি যাত্রা সেটি। তবে গরমের কারণে, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে কিন্তু এক ধরনের ভোগান্তি হচ্ছে, যেটি আর কি অনেকটা আবহাওয়ার কারণে তারা হচ্ছে বলে জানান। এছাড়া সার্বিকভাবে এখানকার পরিস্থিতি অনেকটা স্থিতিশীল রয়েছে। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের যে স্টেশন ম্যানেজার এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে অতিরিক্ত যে স্পেশাল ট্রেনগুলো ছিল সেটি কিন্তু আজই শেষ দিনের মতো চলাচল করবে। ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনগুলো যাত্রা করার কথা রয়েছে দিনের বিভিন্ন বেলায় এবং রাত পর্যন্ত কিন্তু এই স্পেশাল ট্রেনগুলো চলাচল করবে। এরপরে কিন্তু আজ রাত পর্যন্ত সর্বশেষ চলাচলের পর কিন্তু আর স্পেশাল ট্রেনগুলো থাকছে না। ঈদের স্পেশাল ট্রেনগুলোর ফলে কিন্তু জামালপুর থেকে শুরু করে যে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ট্রেন রয়েছে যেখানে যাত্রী বেশি যান, সেখানে কিন্তু তাদের অনেকটা সুবিধা হয়েছে।
এবং তারা জানান যে ঈদ স্পেশাল ট্রেন দেওয়ার কারণে যে যাত্রীর অতিরিক্ত চাপ সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। যদিও আমরা দেখতে পেয়েছি যে গতকাল এবং আজ কিন্তু যাত্রীদের একটি উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে যখন ট্রেনগুলো আসছে। যাত্রীরা কিন্তু ঈদুল আজহার যে ছুটি সেই ছুটি কাটিয়ে তারা ইতোমধ্যেই ঢাকায় ধীরে ধীরে এসে পৌঁছান এবং তারা বলছেন যে এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো ভোগান্তি তারা দেখতে পাননি। তারা বলছেন যে এবারের ঈদের যাত্রা অনেকটা স্বস্তির ছিল এবং সার্বিকভাবে অনেকটা ভোগান্তিহীন ছিল। এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফিরতি যাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রেল স্টেশন থেকে। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ, এ নিয়ে আরো জানাতে কুমিল্লা ও গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও নজরুল ইসলাম। শুরুতে চলে যাচ্ছি কুমিল্লাতে। সুমন, আপনি আমাদের জানাবেন যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছেন কিনা, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা, সেই সাথে জানাবেন কোনো ভোগান্তি চিত্র দেখতে পাচ্ছেন কিনা। জি বুবলি, আপনাকে আমি একটা জানাই রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যতগুলো বাস স্ট্যান্ড রয়েছে সবগুলো বাস স্ট্যান্ডে উচ্চ করে ভিড় লক্ষণীয়। তবে এইদিকে যাত্রীদের চাপ অনেক বেশি রয়েছে। আপনাকে জানাই রাখি, যদি গাজীপুর মুন্সিগঞ্জে আসলে একটু আমরা জানি সকালে একটি বাস আসলে দুর্ঘটনার কারণে অনেক বাস ঢাকা থেকে আসতে পারছে না, বিধে এই চাপ রয়েছে এখানে কুমিল্লার প্রতিটি বাস স্ট্যান্ডে। তবে এই বিষয়ে যখন যারা আছে তারা আমাদেরকে জানিয়ে আসলে আজকে দিনে খালি নেই, লাইন ধরে মানুষ সকাল 6টা থেকে আসলে টিকিট কিনছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিকাল 4টার মধ্যে টিকিট আসলে বিক্রি হয়ে গেছে। আর সেই দিক থেকে যদি বলি, কুমিল্লার যে বাস কাউন্টার গুলো যারা যাত্রীদের চাপ লক্ষণীয় আমাদের উপচে ভিড় এবং গরমুখে মানুষের যাচ্ছে, যারা নিরে এবং কর্মস্থলে যাচ্ছেন এবং তারা আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে ঈদের ছুটি শেষে পরিবার পরিজন নিয়ে কিন্তু এই কর্মস্থলে ছুটে আসছেন সাধারণ যে কর্মজীবী মানুষ রয়েছেন তারা। আমরা সকাল থেকেই যে বিভিন্ন পয়েন্টগুলো রয়েছে সে পয়েন্টে কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে কোথাও কোনো কিন্তু যানজটে নাকাল হয়নি। এবং আপনারা জানেন যে যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, আর সেটা কিন্তু এবারে চিত্রটা একটু ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু শেষ করে যারা কর্মস্থলে ফিরছেন তারা আসছেন এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং প্রতিটি সড়কেই যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং প্রতিটি সড়কেই আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু আজকে প্রায় ঈদের পর দিন থেকে কিন্তু মানুষ ছুটতে শুরু করেছেন। আজও কিন্তু কর্মস্থলে ছুটছেন সাধারণ শ্রমজীবী মানুষ। সেই সমস্ত শ্রমজীবী মানুষের সাথেও কিন্তু আমরা কথা বলেছি, সেটা আমাদেরকে জানিয়েছেন যে সব জায়গায় কিন্তু তারা স্বাচ্ছন্দ্য এবং স্বাভাবিক আছেন। গাড়ি পরিবেশও যথেষ্ট শ্রমজীবী মানুষ অর্থাৎ কর্মের যারা আসছেন ঢাকা আসছেন এবং গাজীপুরে আসছেন সেই সমস্ত কর্মজীবী মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে আছেন, অর্থাৎ কোথাও কোনো যানজটে তারা কিন্তু ভোগান্তিতে এবং নাকাল হননি, স্বাভাবিকভাবেই কিন্তু আসছেন। সুমন এবং নজরুল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ফিরতি যাত্রার খবর শুনছিলাম কুমিল্লা এবং নারায়ণগঞ্জ থেকে। গেল 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো 59 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয়েছে, গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 1 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এখন পর্যন্ত একদিনে ডেঙ্গুতে এটি সর্বোচ্চ মৃত্যু। সব মিলিয়ে এবছর ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে।
দেশে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। সবশেষ গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 15 জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 জন। এমন পরিস্থিতিতে স্থল, নৌ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্রিনিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও দেশের প্রতিটি হাসপাতালে কর্নার খোলারও নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয় 2020 সালের 8 মার্চ। এরপর থেকে এর ভয়াবহ রূপ ছড়িয়ে পড়ে পুরো দেশে। আক্রান্ত হয় 20 লাখেরও বেশি মানুষ, মৃত্যু হয় 29,500 মানুষের। এর দীর্ঘ সময় পর আবারও দেশে করোনার প্রকোপ দেখা দিয়েছে। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ গত 24 ঘন্টায় 174 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 15 জন। এ সময় মারা যায় 2 জন। মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে বাড়তে শুরু করেছে জ্বর, ঠান্ডা, কাশি সহ নানা উপসর্গ নিয়ে আসা রোগীদের সংখ্যা। ঠান্ডা, জ্বর, একদম পানি ভরে 2 দিন তো এই জন্য দেখাইতে আসছি। জ্বর ছিল 103 পর্যন্ত, তারপরে হচ্ছে শরীর ব্যথা, প্রচন্ড ব্যথা, মাথা ব্যথা, মানে দাঁড়াইতে পারছে না, পড়ে যাচ্ছে আর কি। জ্বর হয়েছিল 5-7 দিন আগে, এখন তার পা ফুলে গেছে, প্রত্যেকটা জয়েন্টে তার ব্যথা। করোনা আসছে কিনা, নেগেটিভ আসছে কিনা এটা দেখতে হবে। কর্তব্যরত চিকিৎসক জানান, এবারের করোনায় নতুন কিছু ভেরিয়েন্ট যুক্ত হওয়ায় সংখ্যা বাড়ছে। ইদানিং আমরা দেখছি যে অনেক পেশেন্ট আসছে যাদের মাসেল পেনটাই প্রধান, জয়েন্ট পেনটাই প্রধান, তারা সেই রকম সিমটম নিয়েও কিন্তু তাদের পজিটিভ আসছে। আমরা এই ডিফারেন্সটা এবার গতবারে যে ওয়েভটা ছিল 20-21-এ তার সাথে আমরা দেখছি। চলতি বছর দেশে এখন পর্যন্ত 250 শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে স্থল, নৌ ও আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিং সহ স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়াও বিনা প্রয়োজনে বিদেশে ভ্রমণ, মাস্ক পরা সহ বিভিন্ন পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দিনাজপুরের নিশ্চিন্তপুর সীমান্ত দিয়ে 15 জনকে, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে 9 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত 3টার দিকে দিনাজপুরে স্থানীয়দের সহযোগিতায় 15 জনকে আটক করে বিজেপি ফুলবাড়ি ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে অবস্থান করছিল বলে জানায় বিজেপি। ময়মনসিংহে বৃহস্পতিবার বিকেল 5:15টার দিকে উপজেলার মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে 9 জনকে পুশিন করা হয়। দীর্ঘদিন যাবৎ ভারতের চেন্নাইয়ে বসবাস করে কাজ করছিলেন তারা। সম্প্রতি তাদেরকে বাংলাদেশে চলে যেতে ভয় ভীতি দেখায় ভারতীয়রা। এমত অবস্থায় তারা বাংলাদেশে আসার চেষ্টা করলে ভারতীয় পুলিশ আটক করে ধোবাউড়া সীমান্তের মুন্সিপাড়া বিওপি এলাকা দিয়ে তাদের পুশিন করে। নওগাঁয় বাংলাদেশের কৃষি ও পশুপালন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই প্রথমবারের মতো এখানে ব্যবহার করা হচ্ছে আধুনিক সাইলেজ কাটার এবং সাইলেজ বেলার মেশিন। এর মাধ্যমে কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর জন্য উন্নত মানের খাদ্য প্রস্তুত, মজুত এবং বাজারজাত করা হচ্ছে। এতে খামারিদের গবাদি পশুর আপৎকালীন খাদ্য ও পুষ্টি নিশ্চিত হয়েছে। কাজী কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন টুপ্পা ফ্রোজ। সাইলেজ এমন একটি পশুখাদ্য যেখানে সবুজ ঘাস বা ভুট্টা নির্দিষ্ট প্রক্রিয়ায় সংরক্ষণ করে দীর্ঘদিন রাখা হয়। এতে খাদ্যের পুষ্টিমান বজায় থাকে, পাশাপাশি গবাদি পশুর দুধ ও মাংস উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি হয়। নওগাঁয় কৃষি ও প্রাণী সম্পদ বিভাগের সহায়তায় এ প্রযুক্তির ব্যবহারে খরার সময় কিংবা ঘাসের অভাবে গবাদি পশুকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে। স্থানীয় নারী উদ্যোক্তা বিজয়া মজুমদার তার নিজস্ব প্রতিষ্ঠানে কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর এই খাদ্য তৈরির উদ্যোগ নেয়। কৃষকদের থেকে অপরিপক্ক কাঁচা ভুট্টা কিনে সাইলেজ মেশিনে বিশেষ প্রক্রিয়ায় খাদ্য ও বেল তৈরি করে তা সংরক্ষণ করা হচ্ছে। ভুট্টা কিনে নিয়ে এসে এখানে প্রক্রিয়া করছি, আমরা সংরক্ষণ করছি গরুর খাবারের জন্য। যখন দেখবো যে গরুর বর্ষাকালে গরুর খুব খাবারের সমস্যা হচ্ছে, তখন আমরা এটা বিক্রি করব। পিকেএসএফ এর আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে বিজয়াকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি গবাদি খাদ্যের বাজার সৃষ্টি করতেও সার্বিক সহায়তা দিচ্ছে প্রকল্পটি।
কৃষকরা ক্ষেত থেকে ভুট্টা বিঘা প্রতি 25,000 টাকায় বিক্রি করছেন। এতে থাকছে না শুকানো ও মাড়াই খরচ। এখনো 1 মাস টাইম আছে ভুট্টা কাটতে, তার আগে আমি বিক্রি করতেছি, তাতে আমি লোক সংখ্যা আমার কম লাগতেছে। খুব লাভজনক। আর এই ফসল যদি এভাবে আপনারা প্রতি বছর আসেন তাহলে যা ভুট্টা চাষ হচ্ছে তার দ্বিগুণ চাষ আমরা করব। জেলায় গবাদি পশুর খাদ্য ও পুষ্টির চাহিদা নিশ্চিতে এ পদ্ধতি ভূমিকা রাখছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। অন্য কোনো খাবারের কোনো প্রয়োজন নাই। একদিকে যেরকম দুধ উৎপাদন বাড়বে, পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হবে, খাদ্যের খরচ কম হবে, আমার সফলতার মুখ দেখবে। সঠিক প্রযুক্তি ও প্রশিক্ষণ পেলে কৃষি ও প্রাণী সম্পদ খাতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আমের চারা রোপণ করলেই মিলছে 60 টাকা। বনায়ন সৃষ্টিতে এভাবে হাত বাড়িয়েছে একটি বেসরকারি সংগঠন। তাদের সহায়তায় সারা দেশে এ পর্যন্ত আমসহ 51 প্রজাতির প্রায় 1,30,000 গাছ লাগানো হয়েছে। তারেক রহমানের তথ্য ছবিতে জানাচ্ছেন টুম্পা আফরোজ। গাছ লাগানোয় মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি সংগঠন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। একটি গাছ লাগানোর জন্য তারা কৃষককে দিচ্ছে 60 টাকা করে। এরই মাঝে 2 শতাধিক কৃষক তাদের সহায়তা পেয়েছেন। সংগঠনটির উদ্যোগে সারা দেশে লাগানো হয়েছে প্রায় 1,30,000 গাছ। আমার গাছ লাগিয়েছিল 1600, কিন্তু ওর মধ্যে বড় গাছ থাকার দরুন তিনারা 1000 কাউন্ট করেছিলেন। গাছের পরিমাণ সব মাইপে টেপে দিল। আমি 2000 পিস গাছ লাগাচ্ছিলাম। গাছের বয়স যখন 5 বছর হবে তখন আমরা 10 টাকা করে দিব, এবং গাছের বয়স যখন 10 বছর হবে তখন জীবিত গাছ প্রতি আরো 10 টাকা করে দিব। এই সর্বমোট 60 টাকা আমরা দিব। চাঁপাইনবাবগঞ্জে আমের চারা লাগানোয় সহায়তা করার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। তারা যে পরিমাণ গাছ লাগাবে, এইটা চাঁপাইনবাবগঞ্জের জলবায়ু পরিবর্তনের জন্য একটা বড় রকমের একটা ভূমিকা রাখবে, যাতে অদূর ভবিষ্যতে এই পানি সেচের যে এটার জন্য একটা সহায়ক হবে। সারা দেশে 1 কোটির বেশি গাছ লাগাতে চায় সংগঠনটি। নিউজ ডেস্ক, দেশ টিভি।